তোমাদের ব্যবহারিক রসায়নে লবণ বিশ্লেষণ, ওই লবণগুলো হলো অজৈব ইনঅর্গানিক সল্ট। এদের সিস্টেমেটিক অ্যানালাইসিস অর্থাৎ সিস্টেমেটিক অ্যানালাইসিস অফ ইনঅর্গানিক সল্ট অর্থাৎ অজানা অজৈব লবণের ধারাবাহিক বিশ্লেষণ। লবণটা অজানা, আননোন। তো এটা করার জন্য আমি একটা চার্ট লিখে রেখেছি। এই চার্টটা খাতাতে লিখতেও সাহায্য করবে, প্লাস তোমাদের কাজ করাও সুবিধা হবে। তো আজকে আমি ধরি একটা অজানা লবণ আমাকে তোমাকে দেওয়া হয়েছে। তুমি সর্বপ্রথমে তার হেডলাইনটা দিবে অজানা অজৈব লবণের ধারাবাহিক বিশ্লেষণ। এটা হেডলাইন প্রত্যেকটা লবণের ক্ষেত্রে এটা দিতে হবে। তারপরে তোমাকে যে লবণটা দিলাম সেটা নমুনা নম্বরটা লিখে নেবে। এখানে আমি যেমন লিখছি নমুনা নম্বর 3, এবং কোন তারিখে তুমি পালে, যেমন এখানে আমি দিচ্ছি 13/5/25। তারপরে এর প্রকৃতি, লবণটা দেখতে কীরকম, পানির মতো না দানাদার। আমি এখানে লবণটা পেয়েছি, তোমাকে দিলাম দানাদার, এবং সেটা বর্ণ সাদা, এবং সেটা পানিতে দ্রবণীয়। মনে রাখিও, যে কথাটা সবসময় বলতেছি আমি, তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে সমস্ত লবণ দেওয়া হয় এই প্রত্যেকটা পানিতে দ্রবীভূত হবে। অর্থাৎ পানিতে দ্রবীভূত ছাড়া কোনো লবণ দেওয়া হয় না তোমাদের। যাই হোক, এটা খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের একমাত্র পরীক্ষার্থীদের জন্য, যারা খাতা লিখবে এবং যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবে তাদের জন্য একমাত্র খুবই উপযোগী এটা। যাই হোক, এটা লেখার পর পানিতে মূল দ্রবণ তৈরি করা হলো স্টক সলিউশন। এই যে স্টক সলিউশন তৈরি করা হয়েছে, পানিতে দিয়ে স্টক সলিউশন তৈরি করা হলো। সর্বপ্রথমে স্টক দ্রবণ তৈরি করবে, এটা হলো স্টক সলিউশন। স্টক সলিউশন দেখে দেওয়া হলো। এখন ক্ষারীয়মূলকের সিক্ত পরীক্ষা, তারপরে ঘর রাখবে এখানে পরীক্ষা, পর্যবেক্ষণ, অবজারভেশন, তুমি কি দেখলে, তারপরে মন্তব্য। তারপরে একটি টেস্ট টিউবে 1 মিলি মূল দ্রবণ নিয়ে ওতে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করা হলো। যদি দেখা যায় ধূসর বর্ণের অধক্ষেপ হয়, দেখি আমরা এই মূল দ্রবণটা আছে, এই মূল দ্রবণ থেকে অল্প শুধু কয়েক ফোঁটা শুধু নিলাম। নেওয়ার পরে এটাতে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এই পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করব। যোগ করে দেখি কি অবস্থা হয়। আমাদের ড্রপারটা তুলতে হয়, যেহেতু এখানে অনেকদিন এগুলো এই যে ধূসর বর্ণের অধক্ষেপ পাওয়া গেল, ধূসর বর্ণের ছাই বর্ণের অধক্ষেপ, অর্থাৎ ছাই বর্ণের অধক্ষেপ পাওয়া গেল। অতএব জিঙ্ক প্লাস পটাশিয়াম ফেরোসায়ানাইড, 4টা পটাশিয়ামকে তাড়ায় দিল 2টা জিঙ্ক ফেরোসায়ানাইড, এটা সাদা ধূসর বর্ণের অধক্ষেপ পাওয়া গেল, এবং এটাই হলো ধূসর বর্ণের অধক্ষেপ। অতএব জিঙ্ক সুনিশ্চিত। এদিকে মন্তব্যের ঘরে আমরা পাইলাম, লেখবো আমরা জিঙ্ক সুনিশ্চিত। এরপরে এই টেস্ট টিউবে এই দ্রবণটা আমরা ফেলে দেওয়ার পর যদি আমরা করি, এরপরে আরেকটা টেস্ট টিউবে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়ার পরে কোনো পরিবর্তন হবে না, তাহলে সেটা অ্যালুমিনিয়াম নাই। আরেকটা কথা, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে ধূসর বর্ণের অধক্ষেপ পাইলাম। ওখানে এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কপার হইলে বাদামি হইতো, তারপরে আয়রন হইলে নীল হতো। তাহলে এখানে কপার, আয়রন, ফেরিক এবং ফেরাস নাই, একমাত্র জিঙ্ক আছে। অর্থাৎ এটা দিয়ে 4টি পরীক্ষা করা যায়। এবার চলে আসি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, কোনো পরিবর্তন নাই, অতএব অ্যালুমিনিয়াম নাই। অতএব আরেকটা টেস্ট টিউবে নিয়ে এখানে অ্যামোনিয়াম অক্সালেট নিব, কোনো সাদা অধক্ষেপ আমরা পাবো না। অর্থাৎ এখান থেকে আমরা একটু ঢেলে নিয়ে আরেকটা টেস্ট টিউবে এখানে আমরা অ্যামোনিয়াম অক্সালেট যোগ করব। অ্যামোনিয়াম অক্সালেট আমরা যোগ করলাম, কোনো সাদা অধক্ষেপ পাওয়া যাবে না, কোনো সাদা অধক্ষেপ পাওয়া গেল না। অতএব
অ্যামোনিয়াম অক্সাইড দিয়ে সাদা আদক্ষেপ নাই, ক্যালসিয়াম নাই। এবার আমরা করব কি, আরেকটা টেস্ট টিউবে আমরা এই মূল দ্রবণ নিয়ে, মূল দ্রবণ এখানে একটু মূল দ্রবণ আমরা নিলাম, নিয়ে এখানে ন্যাশনাল দ্রবণ আমরা যোগ করলাম, পুনঃ পরিবর্তন, অর্থাৎ বাদামি বর্ণের অধক্ষেপ হইল না, অতএব এখানে অ্যামোনিয়াম নাই। তারপর আমরা পটাশিয়াম পাইরোঅ্যান্টিমেট নিব, কোনো সাদা অধক্ষেপ থাকবে না, সোডিয়াম নাই, অর্থাৎ এতগুলো ক্ষারীয় মূলকের মধ্যে একমাত্র একটি হবে, সেটা আমরা জিঙ্ক আমরা সুনিশ্চিত। এখন আমরা অম্লীয় দৃষ্টিতে চলে যাব। অম্লীয় পরীক্ষার জন্য আরেকটা টেস্ট টিউবে আমরা একটা টেস্ট টিউব আমরা এখানে নিব। এটা দেখি, আমরা এখানে সিলভার নাইট্রেট নিব, সিলভার নাইট্রেট নেওয়ার আগে আমরা বেরিয়াম নাইট্রেট নিলাম, সাদা অধক্ষেপ হইল, এবং এই অধক্ষেপ অ্যাসিডে কোনো দ্রবণ হবে না, অতএব এটা হলো সালফেট। বেরিয়াম নাইট্রেটকে যদি সাদা অধক্ষেপ হয়, অ্যাসিডে যদি দ্রবীভূত না হয়, তবে সালফেট সুনিশ্চিত। আবার যদি আমরা একটা টেস্ট টিউবে আমরা যদি এটা নিয়ে, এই দ্রবণটা নিয়ে যেমন সিলভার নাইট্রেট যোগ করি, এই সিলভার নাইট্রেট যোগ করার পরে দেখো কোনো সাদা অধক্ষেপ হইল না, অতএব আমরা বলবো যে এখানে কোনো ক্লোরাইড নাই। তাহলে অম্লীয় মূলকের দুটি পরীক্ষা, একটা সিলভার নাইট্রেট দিয়ে, একটা বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা সাদা অধক্ষেপ পাইলাম। এই সাদা অধক্ষেপ বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা পাইলাম। এটা অ্যাসিডের মধ্যে কোনো দ্রবীভূত হলো না, এখন বুদবুদ কোনো উঠলো না। যদি অ্যাসিডে দ্রবীভূত হতো, বুদবুদ যদি উঠতো, তাহলে এটাকে কার্বনেট বলতাম, তাহলে আমরা সালফেট সুনিশ্চিত। আবার আমরা একটা টেস্ট টিউব আমরা সিলভার নাইট্রেট নিয়েছিলাম, কোনো দইয়ের মতো অধক্ষেপ পাই নাই, সুতরাং ক্লোরাইড নাই। এই অম্লীয় মূলকের তিনটার মধ্যে যে কোনো একটি থাকবে, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, এখানে আমরা সালফেট পাইলাম, অতএব সালফেট সুনিশ্চিত। এখন আমরা সিদ্ধান্তে চলে যাব। সিদ্ধান্ত আমরা লিখবো, এইভাবে, নিচে আমরা সিদ্ধান্ত লিখবো। সিদ্ধান্ত ক্ষারীয় মূলক হলো জিঙ্ক, এবং অম্লীয় মূলক হইল সালফেট, অতএব লবণটি হলো জিঙ্ক সালফেট। এই তো চূড়ান্তভাবে আমরা লবণটা পেয়ে গেলাম। এই হলো অজানা অজৈব লবণের ধারাবাহিক বিশ্লেষণ। এটা তোমাদের পরীক্ষাতে যেমন লাগবে, অপর দিক দিয়ে খাতাতে লেখার জন্য এটা তোমাদের সাহায্য করবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।